নমস্কার, ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে হার্দিক স্বাগত জানাই। ঠিক আগের যে এপিসোডটা, সেখানে আমরা দেখেছিলাম যে পৃথিবীর একদম গভীরে 5 থেকে 10 কিলোমিটার নিচে পর্যন্ত কোথায় পাথরের মধ্যে তেল লুকিয়ে রয়েছে, যেটাকে বলা হয় রক রিজার্ভার, এবং সেখান থেকে কি পদ্ধতিতে বিজ্ঞান নিয়ে এসেছে তেল যে উত্তোলনের উপায়। ভারতের ওএনজিসি বা আমেরিকার সেই ধরনের যে প্যারালাল অর্গানাইজেশনস এবং আরও পৃথিবীব্যাপী এই ধরনের অর্গানাইজেশনস আছে যারা এই ধরনের তেল উত্তোলনে কাজ করে এবং পাইপলাইনে করে তারা তেল বিভিন্ন জায়গাতে নিয়ে যায় ব্যবসায়িক এবং অন্যান্য কারণে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এর আগের এপিসোডে আমরা এও দেখেছিলাম যে স্থলভাগে এবং সমুদ্রের তলে সব জায়গাতেই কিন্তু তেল পাওয়া যায়। সব জায়গাতে নয়, এই দুই জায়গার যে ব্রড ক্লাসিফিকেশন করা যায় তার মধ্যে কিন্তু তেল পাওয়া যায়। তবে 70% যে তেল সেটা কিন্তু আসে স্থলভূমি থেকে, অর্থাৎ কিনা মাটির নিচে 1 থেকে 10 কিলোমিটার গভীর পর্যন্ত কূপ খনন করে সেখান থেকে তেল তোলা হয়। তো যাই হোক, সেটা ছিল এক আশ্চর্যজনক অধ্যায়। কিন্তু তেলের যে ব্যাপারটা সেখানে তো শেষ হয় না। তার কারণটা হচ্ছে যে এই যে অপরিশোধিত তেল যেটা মাটির গভীর বা সমুদ্রের তলা থেকে উঠে আসে, সেটা তো সোজাসুজি বিভিন্ন যানবাহনের মধ্যে বা যেখানে যেখানে জ্বালানি প্রয়োজন সেখানে তো সেই অপরিশোধিত তেল নিয়ে গেলে তো হবে না, সেটাকে পরিশুদ্ধ করার জন্য চাই রিফাইনারি। এরপরেও ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সমস্ত কনজিউমার গুডস জানি, যেমন এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ডিজেল এবং এরকম আরও অন্যান্য যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, তার সঙ্গে রয়েছে পেট্রোকেমিক্যালস এবং রয়েছে কসমেটিক্স থেকে শুরু করে মেডিসিনাল বা প্লাস্টিক্স, এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এইখান থেকেই তৈরি হয়। প্রথমে শোধনাগারে যায় এবং শোধনাগারে যে শোধন প্রক্রিয়া তার মধ্যে থেকে এই জিনিসগুলো কিন্তু উঠে আসে। অতএব এই যে পেট্রোলিয়ামের ব্যাপারটা আমরা এইবারে যে এপিসোড আছে এই এপিসোডে দেখব। প্রথমে দেখব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উৎপাদিত অপরিশোধিত তেলের বৈশিষ্ট্য কিভাবে একে অপরের থেকে আলাদা এবং কেন সব তেল একই ধরনের নয়। তারপর জানব সেই বিভিন্ন ধরনের তেল পরিশোধনের জন্য কেন বিভিন্ন ধরনের রিফাইনারির প্রয়োজন হয়। এরপরে প্রবেশ করব একটি আধুনিক পেট্রোলিয়াম রিফাইনারিতে এবং সহজ ভাষায় বুঝে নেব তাপ, চাপ ও বিজ্ঞানের সাহায্যে কিভাবে অপরিশোধিত তেল থেকে একে একে বেরিয়ে আসে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অ্যাভিয়েশন ফুয়েল, এলপিজি এবং আরও অন্যান্য বহু মূল্যবান পণ্য। এরপর দেখব জ্বালানি ছাড়াও এই অপরিশোধিত তেল থেকে কিভাবে পেট্রোকেমিক্যাল শিল্পের মাধ্যমে প্লাস্টিক, আর্টিফিশিয়াল ফাইবার বা কৃত্রিম তন্তু ইত্যাদি বস্তু তৈরি হয়। সবশেষে বিশ্বের এবং ভারতের পেট্রোলিয়াম শিল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান আলোচনা করব, যাতে একটা সার্বিক চিত্র পাওয়া যায়। আচ্ছা, আসুন আলোচনাটা শুরু করা যাক। অপরিশোধিত তেল কি সব একরকম হয়? আমরা সবাই জানি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল উৎপাদিত হয়। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সব অপরিশোধিত তেল কি একরকম? উত্তর হলো একেবারেই নয়। বাইরে থেকে দেখতে অনেকটা একই রকম বলে মনে হলেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উৎপাদিত অপরিশোধিত তেলের গঠন, ঘনত্ব, সান্দ্রতা, রাসায়নিক বৈশিষ্ট্য এবং সালফারের পরিমাণ একে অপরের থেকে যথেষ্ট আলাদা। আর এই পার্থক্যই নির্ধারণ করে দেয় কোন তেলের মূল্য কত হবে, কোন রিফাইনারিতে সেটি পরিশোধিত হবে এবং সেই তেল থেকে কি কি পণ্য উৎপাদিত হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই পার্থক্য কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে
পৃথিবীর কয়েক কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে। লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের শৈবাল, অণুজীব, উদ্ভিদ এবং অন্যান্য যে জৈব পদার্থ মাটি ও পলির নিচে চাপা পড়ে যায়। দীর্ঘ সময় ধরে প্রচণ্ড তাপ ও চাপের প্রভাবে সেই জৈব পদার্থ ধীরে ধীরে রূপান্তরিত হয় অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসে। কিন্তু পৃথিবীর সব অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবেশ এক ছিল না। কোথাও ছিল গভীর সমুদ্র, কোথাও অগভীর উপকূল, আবার কোথাও ছিল নদীর অববাহিকা। এই কারণেই সৌদি আরবের তেল, আমেরিকার তেল, রাশিয়ার তেল এবং কানাডার তেল কিংবা ভেনেজুয়েলার তেল সব কিন্তু একরকম নয়। বিজ্ঞানীরা এই পার্থক্য বোঝানোর জন্য কয়েকটি বিষয় বিবেচনা করেন, যেমন ঘনত্ব, সান্দ্রতা বা ভিসকসিটি, হাইড্রোকার্বনের গঠন এবং সালফারের পরিমাণ। এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই অপরিশোধিত তেলকে সাধারণভাবে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়: হালকা অপরিশোধিত তেল, ইংরেজিতে যাকে বলে লাইট ক্রুড অয়েল, এবং ভারী অপরিশোধিত তেল, যেটাকে বলে হেভি ক্রুড অয়েল। হালকা অপরিশোধিত তেলের ঘনত্ব কম, এতে ছোট আকারের হাইড্রোকার্বন অণুর পরিমাণ বেশি থাকে, ফলে সহজেই পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, জেট ফুয়েল এবং অন্যান্য হালকা জ্বালানি উৎপাদন করা যায়। এই কারণেই আন্তর্জাতিক বাজারে এই ধরনের তেলের চাহিদা ও মূল্য সাধারণত বেশি। অন্যদিকে ভারী অপরিশোধিত তেল অনেক বেশি ঘন এবং সান্দ্র বা ভিসকাস। এতে বড় আকারের হাইড্রোকার্বন অণুর পরিমাণ বেশি থাকে, ফলে মূল্যবান জ্বালানি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে এই বড় অণুগুলিকে ছোট অণুতে ভাঙতে হয়। এই কারণেই ভারী তেলের পরিশোধনের জন্য আরও জটিল এবং ব্যয়বহুল রিফাইনারির প্রয়োজন হয়। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটি হলো সালফারের পরিমাণ। যে পরিশোধিত তেলে সালফার কম থাকে তাকে বলা হয় সুইট ক্রুড, মিষ্টি তেল, আর যে তেলে সালফারের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় সাওয়ার ক্রুড বা টক তেল। নাম শুনে মনে হতে পারে এর সঙ্গে স্বাদের সম্পর্ক আছে, কিন্তু বাস্তবে তা নয়। এখানে সুইট এবং সাওয়ার এই শব্দ দুটি শুধুমাত্র সালফারের পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। সুইট ক্রুড সহজে পরিশোধিত হয়, অন্যদিকে সাওয়ার ক্রুড অতিরিক্ত সালফার থাকায় বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই সালফার অপসারণ করতে হয়। অন্যথায় তা পরিবেশ দূষণ বাড়াতে পারে এবং রিফাইনারির যন্ত্রপাতির ক্ষতিও করতে পারে। আন্তর্জাতিক বাজারে সব ধরনের অপরিশোধিত তেলের দামও এক নয়। সাধারণভাবে হালকা এবং কম সালফার যুক্ত তেলের মূল্য বেশি হয়, কারণ সেগুলি থেকে বেশি পরিমাণে মূল্যবান জ্বালানি উৎপাদন করা যায়। বিশ্ব তেল বাণিজ্যে ব্রেন্ট, WTI এবং দুবাই, ওমান হলো আন্তর্জাতিক মূল্য নির্ধারণের গুরুত্বপূর্ণ মানদণ্ড। ভারতের ক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মধ্যপ্রাচ্য, রাশিয়া, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকে বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল আমদানি করে। ফলে ভারতীয় রিফাইনারিগুলিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে তারা বিভিন্ন ধরনের ক্রুড অয়েল দক্ষতার সঙ্গে পরিশোধন করতে পারে। অর্থাৎ অপরিশোধিত তেল শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ নয়, এবং গুণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয় উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজার মূল্য এবং শেষ পর্যন্ত আমরা কী ধরনের জ্বালানি ব্যবহার করব। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যখন অপরিশোধিত তেলের বৈশিষ্ট্য এতটাই ভিন্ন, তখন কি পৃথিবীর সব রিফাইনারিও একই ধরনের, নাকি বিভিন্ন ধরনের তেলের জন্য বিভিন্ন ধরনের রিফাইনারি তৈরি করা হয়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা প্রবেশ করব পার্ট 2, অর্থাৎ বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম রিফাইনারির গল্পে। পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি পৃথিবীর সব অপরিশোধিত তেল এক রকম নয়। কোনোটি হালকা তো কোনোটি ভারী, কোনোটিতে সালফারের পরিমাণ কম, আবার কোনোটিতে বেশি। তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন সামনে আসে, সব রিফাইনারিও কি একই ধরনের? উত্তর হলো না। যে রিফাইনারি হালকা অপরিশোধিত তেল সহজে পরিশোধন করতে পারে, সেই একই রিফাইনারি হয়তো অপরিশোধিত তেল থেকে সম পরিমাণে পেট্রোল বা ডিজেল উৎপাদন করতে পারবে না। এই কারণেই পৃথিবীতে বিভিন্ন ধরনের রিফাইনারি গড়ে উঠেছে। প্রযুক্তির দিক থেকে সাধারণভাবে রিফাইনারিগুলোকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমটি হলো সিম্পল রিফাইনারি।
এটি সবচেয়ে সাধারণ ধরনের রিফাইনারি। এখানে মূলত অপরিশোধিত তেলকে গরম করে বিভিন্ন স্ফুটনাঙ্ক অনুযায়ী আলাদা করা হয়। এখানে প্রধান কাজ হলো পাতন বা ডিস্টিলেশন। এই ধরনের রিফাইনারি থেকে এলপিজি, ন্যাফথা, কেরোসিন, ডিজেল এবং বেশ কিছু ভারী তেল উৎপাদন করা সম্ভব। কিন্তু একটি বড় সীমাবদ্ধতাও রয়েছে। ভারী অংশকে ভেঙে অতিরিক্ত পেট্রোল বা ডিজেলের রূপান্তর করার ক্ষমতা এই রিফাইনারির নেই। ফলে ভারী অবশিষ্টাংশের একটি বড় অংশ কম মূল্যবান পণ্য হিসেবেই থেকে যায়। এরপর আসে কনভার্সন রিফাইনারি। এই ধরনের রিফাইনারিতে শুধু পাতনই নয়, তার সঙ্গে যুক্ত থাকে আরও কিছু উন্নত প্রযুক্তি। এখানে ভারী হাইড্রোকার্বন অণুগুলোকে ভেঙে ছোট অণুতে পরিণত করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ক্র্যাকিং। এর ফলে একই পরিমাণ অপরিশোধিত তেল থেকে অনেক বেশি পেট্রোল, ডিজেল এবং অন্যান্য মূল্যবান জ্বালানি উৎপাদন করা সম্ভব হয়। অর্থাৎ একই কাঁচামাল থেকে বেশি মূল্যবান পণ্য পাওয়া যায়। সবচেয়ে উন্নত শ্রেণীর রিফাইনারি হলো কমপ্লেক্স রিফাইনারি অথবা ডিপ কনভার্সন রিফাইনারি। এগুলো অত্যন্ত আধুনিক এবং প্রযুক্তিগতভাবে খুব জটিল। এখানে শুধু ক্র্যাকিং নয়, ক্যাটালিটিক ক্র্যাকিং, হাইড্রো ক্র্যাকিং, কোকিং, রিফর্মিং, হাইড্রোট্রিটিং এবং আরও বহু উন্নত প্রক্রিয়া ব্যবহৃত হয়। ফলে খুব ভারী এবং নিম্নমানের অপরিশোধিত তেল থেকেও বিপুল পরিমাণ উচ্চ মূল্যের জ্বালানি উৎপাদন করা সম্ভব। আজকের বিশ্বে অধিকাংশ নতুন রিফাইনারি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে। ভারতের ক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল পরিশোধনকারী দেশ। আমাদের দেশে অনেক রিফাইনারি এমনভাবে তৈরি হয়েছে যাতে তারা মধ্যপ্রাচ্য, রাশিয়া, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল সমান দক্ষতার সঙ্গে পরিশোধন করতে পারে। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো গুজরাটের জামনগর রিফাইনারি। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক রিফাইনারিগুলির একটি। এখানে বিভিন্ন মানের অপরিশোধিত তেল পরিশোধন করে আন্তর্জাতিক মানের জ্বালানি উৎপাদন করা হয় এবং বিশ্বের বহু দেশে রপ্তানিও করা হয়। অর্থাৎ রিফাইনারির প্রকৃত মূল্য নির্ভর করে শুধু তার আকারের ওপর নয়, বরং তার প্রযুক্তিগত সক্ষমতার উপরেও। যে রিফাইনারি যত বেশি ধরনের অপরিশোধিত তেল দক্ষতার সঙ্গে পরিশোধন করতে পারে এবং যত বেশি মূল্যবান জ্বালানি উৎপাদন করতে পারে, তার অর্থনৈতিক মূল্যও তত বেশি। এখন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। আমরা বারবার বলছি পাতন, ক্র্যাকিং, রিফর্মিং, কিন্তু রিফাইনারির ভেতরে আসলে এই প্রক্রিয়াগুলো কিভাবে ঘটে? একটি অপরিশোধিত তেল যখন রিফাইনারিতে প্রবেশ করে তখন ধাপে ধাপে কিভাবে তা এলপিজি, পেট্রোল, কেরোসিন, ডিজেল, লুব্রিক্যান্ট এবং বিটুমেনে রূপান্তরিত হয়, এই অত্যন্ত আকর্ষণীয় প্রক্রিয়াটি আমরা দেখব পরবর্তী অধ্যায়ে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা ভগ্নাংশ পাতন। এখন প্রশ্ন হলো, ভূগর্ভ থেকে উত্তোলিত কালচে ঘন অপরিশোধিত খনিজ তেল কিভাবে আমাদের পরিচিত পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এবং আরও অসংখ্য মূল্যবান পণ্যে পরিণত হয়? এই বিস্ময়কর কাজটি সম্পন্ন হয় একটি আধুনিক তেল শোধনাগারে। প্রথমেই মনে রাখতে হবে, অপরিশোধিত খনিজ তেল কোনো একক পদার্থ নয়। এটি শত শত ভিন্ন ধরনের হাইড্রোকার্বনের এক জটিল সংমিশ্রণ। এইসব হাইড্রোকার্বনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তাদের প্রত্যেকটির স্ফুটনাঙ্ক অর্থাৎ ফুটন্ত তাপমাত্রা এক নয়। আর এই বৈশিষ্ট্যকেই কাজে লাগানো হয় তেল শোধনের মূল প্রক্রিয়াতে। প্রথমে ধাপে ধাপে অপরিশোধিত তেলকে বিশাল আকৃতির একটি ফার্নেস বা চুল্লিতে পাঠানো হয়। সেখানে তেলকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপে উত্তপ্ত করা হয়। এই তাপমাত্রায় তেলের অধিকাংশ অংশ বাষ্পে পরিণত হয়, কিন্তু সব উপাদান একই সঙ্গে একইভাবে একই আচরণ করে না। এরপর এই উত্তপ্ত তেল বাষ্প প্রবেশ করে একটি বিশাল পাতন টাওয়ার বা ডিস্টিলেশন বা ফ্র্যাকশনেটিং কালামে। এই টাওয়ারটি সাধারণত 30 থেকে 60 মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং এর ভেতরে থাকে একের পর এক ধাপ বা ট্রে।
টাওয়ারের নিচের অংশ অত্যন্ত গরম থাকে আর যত ওপরের দিকে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। এখন শুরু হয় বিজ্ঞানের এক অসাধারণ প্রয়োগ। উত্তপ্ত বাষ্প ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। যে উপাদানের স্ফুটনাঙ্ক কম সেটি অনেক উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়, আর যার স্ফুটনাঙ্ক বেশি সেটি নিচের দিকে ঘনীভূত হয়ে যায়। এই প্রক্রিয়ারই নাম ভগ্নাংশীয় পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সবচেয়ে উপরের অংশে সংগ্রহ করা হয় হালকা গ্যাস। এগুলি পরে এলপিজি বা তরল পেট্রোলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়। এর নিচের স্তরে পাওয়া যায় পেট্রোল, তারপরে ন্যাফথা, এরপর কেরোসিন এবং তার নিচে ডিজেল, আরও নিচে লুব্রিকেটিং অয়েল বা ভারী জ্বালানি তেল এবং অন্যান্য ভারী হাইড্রোকার্বন। সবচেয়ে নিচে থেকে যায় বিটুমেন, যা রাস্তার নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে আধুনিক রিফাইনারির কাজ এখানেই শেষ নয়। আজকের উন্নত রিফাইনারিগুলোতে ক্যাটালিটিক ক্র্যাকিং, হাইড্রোক্র্যাকিং, রিফর্মিং এবং ডিসালফারাইজেশনের মতো আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়। এই প্রক্রিয়াগুলির সাহায্যে ভারী তেলকে ভেঙে আরও বেশি পরিমাণে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য উচ্চ মূল্যের জ্বালানিতে রূপান্তর করা হয়। একই সঙ্গে সালফারের মতো ক্ষতিকর উপাদানও অপসারণ করা হয়, যাতে পরিবেশ দূষণ কম হয় এবং জ্বালানির মান আরও উন্নত হয়। অর্থাৎ একটি আধুনিক তেল শোধনাগার শুধু অপরিশোধিত তেলকে আলাদা করে না, বরং বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সেই তেলের মূল্য বহুগুণ বাড়িয়ে তোলে। এই কারণেই একটি রিফাইনারিকে বলা হয় শিল্প প্রযুক্তির এক অনন্য বিস্ময়। পরবর্তী পর্বে আমরা দেখব এই শোধন প্রক্রিয়া থেকে ঠিক কোন কোন পেট্রোলিয়াম পণ্য পাওয়া যায় এবং সেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহৃত হয়। এবার দেখা যাক এই বিভিন্ন অংশের ব্যবহার কোথায় এবং কেন এগুলি এত মূল্যবান। সবচেয়ে উপরের স্তরে পাওয়া যায় এলপিজি বা তরল পেট্রোলিয়াম গ্যাস। আমাদের বাড়িতে রান্নার গ্যাস হিসাবে এলপিজির ব্যবহার সবচেয়ে বেশি। এছাড়া হোটেল, রেস্তোরাঁ, শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। এরপর পাওয়া যায় পেট্রোল বা গ্যাসোলিন। মোটরগাড়ি, মোটরসাইকেল এবং অন্যান্য হালকা যানবাহনের প্রধান জ্বালানি হলো পেট্রোল। উচ্চ অকটেন মানের কারণে এটি স্পার্ক ইগনিশন ইঞ্জিনে ব্যবহৃত হয়। পরবর্তী স্তরে পাওয়া যায় ন্যাফথা। সাধারণ মানুষ ন্যাফথার নাম খুব কমই শোনেন, অথচ আধুনিক পেট্রোকেমিক্যাল শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল হলো ন্যাফথা। প্লাস্টিক, কৃত্রিম তন্তু, বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং সার তৈরির সূচনা হয় এই ন্যাফথা থেকেই। এরপর পাওয়া যায় কেরোসিন। একসময় এটি আলো জ্বালানোর প্রধান জ্বালানি ছিল। আজও এটি কিছু বিশেষ কাজে, যেমন রান্না, শিল্পক্ষেত্র এবং বিমান জ্বালানির একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এর নিচে রয়েছে ডিজেল। ট্রাক, বাস, ট্র্যাক্টর, জেনারেটর, কৃষিযন্ত্র এবং বহু শিল্প কারখানার প্রধান জ্বালানি হলো ডিজেল। ভারতের পণ্য পরিবহনের একটি বড় অংশ এখনও ডিজেল চালিত যানবাহনের উপর নির্ভরশীল। এরপর পাওয়া যায় লুব্রিকেটিং অয়েল। ইঞ্জিন ও যন্ত্রপাতির ঘর্ষণ কমানো, তাপ নিয়ন্ত্রণ করা এবং যন্ত্রের আয়ু বাড়াতে এই তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে নিচের অংশে থেকে যায় হেভি ফুয়েল অয়েল ও ওয়াক্স এবং বিটুমেন। ভারী জ্বালানি তেল বড় জাহাজ, শিল্প, বয়লার এবং বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে ব্যবহৃত হয়। আর বিটুমেন হলো সেই উপাদান যার সাহায্যে আমরা জাতীয় সড়ক, এক্সপ্রেসওয়ে এবং শহরের পিচ ঢালা রাস্তা নির্মাণ করি। অর্থাৎ একটি মাত্র ব্যারেল অপরিশোধিত খনিজ তেল থেকে আমরা পাই অসংখ্য মূল্যবান পণ্য, যা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প, পরিবহন, কৃষি সব ক্ষেত্রেই অপরিহার্য। কিন্তু এখানেই শেষ নয়। এই পেট্রোলিয়ামজাত পদার্থ থেকেই তৈরি হয় প্লাস্টিক, কৃত্রিম তন্তু, সার, রং, ওষুধ এবং আমাদের প্রতিদিনের ব্যবহারের অগণিত সামগ্রী। পরবর্তী অংশে আমরা জানব পেট্রোকেমিক্যাল শিল্প কিভাবে আধুনিক সভ্যতার অন্যতম ভিত্তি হয়ে উঠেছে।
এতক্ষণ আমরা দেখলাম অপরিশোধিত খনিজ তেল থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়, কিন্তু খনিজ তেলের আসল বিষয় এখানেই শেষ নয়। এর একটি বড় অংশ ব্যবহার হয় পেট্রোকেমিক্যাল শিল্পে। ন্যাফথা এবং অন্যান্য হাইড্রোকার্বনকে রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে তৈরি করা হয় ইথিলিন, প্রোপিলিন, বেনজিন সহ বহু মৌলিক রাসায়নিক পদার্থ। এই পদার্থগুলি আধুনিক শিল্পের ভিত্তি। এগুলি থেকে তৈরি হয় প্লাস্টিক, পলিথিন, পিভিসি পাইপ, সিনথেটিক ফাইবার, নাইলন, পলিয়েস্টার, রাবার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী, ওষুধ এবং সার, এমনকি আমাদের মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন এবং গাড়ির অসংখ্য অংশের পেট্রোকেমিক্যাল শিল্পের অবদান। অর্থাৎ আজকের আধুনিক জীবনে এমন খুব কম জিনিসই আছে যার সঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পের সম্পর্ক নেই। এই কারণেই তেল শোধনাগার কেবল জ্বালানি উৎপাদনের কেন্দ্র নয়, এটি অসংখ্য শিল্পের জন্মদাতা। এবার শেষ অংশে আমরা সংক্ষেপে দেখব ভারত ও বিশ্বের তেল শোধন শিল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং ভবিষ্যতের সম্ভাবনা। এতক্ষণ আমরা দেখলাম অপরিশোধিত খনিজ তেল কিভাবে একটি জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এবং অসংখ্য মূল্যবান পণ্যে পরিণত হয়। এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক ভারত ও বিশ্বের তেল শোধন শিল্পের বর্তমান চিত্রটা কেমন। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল পরিশোধনকারী দেশ। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে একাধিক অত্যাধুনিক তেল শোধনাগার বছরে 260 মিলিয়ন টনেরও বেশি অপরিশোধিত তেল পরিশোধন করার সক্ষমতা অর্জন করেছে। এই ক্ষমতা দেশের আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের অধিকাংশ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করা হলেও শোধনের পর তৈরি হওয়া পেট্রোল, ডিজেল, বিমান জ্বালানি এবং অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য বিশ্বের বহু দেশে রপ্তানি করা হয়। অর্থাৎ ভারত কেবল একটা বড় ভোক্তা নয়, একটি গুরুত্বপূর্ণ রিফাইনিং অ্যান্ড এক্সপোর্টিং হাব হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার হল গুজরাটের জামনগর রিফাইনারি। এছাড়াও পারাদীপ, পানিপথ, মথুরা, হলদিয়া, বারৌনি, কোচি এবং আরও বহু শোধনাগার দেশের জ্বালানির নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। পরিবেশ দূষণ কমানো, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সৌরশক্তি, বায়ুশক্তি, সবুজ হাইড্রোজেন এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবুও আগামী বহু দশক ধরে বিমান পরিবহন, সমুদ্র পরিবহন, ভারী শিল্প এবং পেট্রোকেমিক্যাল শিল্পের তেলের গুরুত্ব বজায় থাকবে। অর্থাৎ ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থা হবে প্রচলিত জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তির একটি ভারসাম্যপূর্ণ সমন্বয়। একটি ব্যারেল অপরিশোধিত খনিজ তেল থেকে শুরু হয়ে জ্বালানি, শিল্প ও আধুনিক সভ্যতার এক অসাধারণ যাত্রা, আর সেই যাত্রার কেন্দ্রবিন্দুতেই রয়েছে তেল শোধনাগার। আশা করি আজকের এই তথ্যচিত্র আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। যদি ইচ্ছা করেন তাহলে অতি অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রিপশন দিয়ে উৎসাহিত করবেন। পুনরায় নমস্কার।